This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুশান্ত বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, দীপিকাও বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব নয়। ফরহাদ হাকিম তো গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন শুনে রেগে কাঁই। এখন প্রশ্ন হলো, তাহলে গুলিটা কেন? মধুর কথা বলছেন আক্রান্ত কাউন্সিলর। কোন মধু? জমি দখল নিয়ে গোলমাল, দাবি ধৃত গুলজার ওরফে আফরোজ খানের ভেড়ি ভরাটের পাল্টা অভিযোগ সুশান্ত। কেন গুলি কাউন্সিলরকে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কসবায় কুরুক্ষেত্র নিয়মিত ঘটনা। এবারও কি সেটাই কারণ? 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না, 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ দুজনেই অভিযোগ ওড়াচ্ছেন। না, গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ক্লাব দখল করা কেন্দ্র নিয়ে ইমেচিওর পলিটিক্স করছিল, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে এটার কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয়। গোষ্ঠীদ্বন্দ্বের কথা শুনে রেগে কাঁই হচ্ছেন ফরহাদ হাকিম। কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? তাহলে গুলিটা চললো কেন? জু থাকলে তো মৌমাছি আসবেই, এবং মৌমাছিরাও আসবে। সে মৌমাছি লোকাল মৌমাছি আছে, বাইরের মৌমাছিরাও আছে। কোন মধুর কথা বলছেন আক্রান্ত তৃণমূল কাউন্সিলর? মধু মানে জমি। কসবায় কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এলাকা দখলের রাজনৈতিক লড়াই নয়, এলাকার খালি জমি কার হাতে থাকবে গোলমাল মূলত তা নিয়েই। মারপিট, বোমাবাজি, গোলাগুলি সবই। কতটা মধু আছে কসবায়? পূর্ব কলকাতার জলাভূমি সংলগ্ন কসবার 107 ও 108 নম্বর ওয়ার্ড। কসবার এই অঞ্চল কলকাতার অন্যতম জমির খনি হিসেবে পরিচিত। রাস্তার ভেতরের খালি জমির দাম কাঠা পিছু 60 থেকে 80 লক্ষ টাকা। বাইপাস লাগোয়া খালি জমি হলে দাম কাঠা পিছু 1.5 কোটি টাকা। সরকারি হিসেব 190টির কাছাকাছি খালি জমি এই মুহূর্তে ওই দুই ওয়ার্ডে। তালিকায় ব্যক্তিগত জমি, কেএমডিএর জমি, পরিত্যক্ত জমিও রয়েছে। অভিযোগ, এই জমিগুলি শাসক নেতা ও জমি হাঙরদের নজরে। সরকারি জমির বোর্ড ফেলে দিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুরসভার বিল্ডিং বিভাগের তথ্যই বলছে দ্রুত বদলে যাচ্ছে কসবা। একের পর এক বহুতল উঠছে। গত কয়েক বছরে 25টির কাছাকাছি বিলাসবহুল আবাসন তৈরি হয়েছে কসবায়। জমি, বাড়ি, ফ্ল্যাট, আবাসন মানে সিন্ডিকেটের স্বর্গরাজ্য। কোটি কোটি টাকার লেনদেন, বোমা, গুলিতাই নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জমি জিরেতেই গোলমালের বীজ। ধৃত আফরোজ খানের দাবি অন্তত তাই। सुशांत घोष गुंडा है, जगह दखल किया है तो मारा। 2000 स्क्वायर फीट। हैदर अली সুশান্ত ঘোষ কা গুন্ডা। না, আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করেন, এর চেয়ে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না। হ্যাঁ, হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আরেকটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেই জন্য আমি দাদাকে আগে বলেছি এটা ভেড়ি ভাড়াট হচ্ছিলো। দাদাকে আমি আপডেট করলাম, দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে। তখন দাদা যা অ্যাকশন নেওয়ার আছে দাদা অ্যাকশন নিয়েছিল। মধু ছাড়তে নারাজ সবাই, তাই কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় পুলিশের জালে মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজার সেকেন্ড ব্রিজ হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় ধরা পড়ে যায় সে। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলর সুশান্ত ঘোষের এক অতি পরিচিত ঘনিষ্ঠ আফরোজ হামলা চালানোর জন্য 1 মাস ধরে ছক কষেছিল সে। বিহার থেকে সুপারি কিলারদের কি আফরোজই ভাড়া করে এনেছিল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনায় জড়িত আরও 2 বিহারি যুবকেরও খোঁজ চলছে। পরিকল্পনা করেই শুক্রবার ভর সন্ধ্যায় কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা চালানো হয়েছিল বলে তদন্তকারীরা নিশ্চিত, যার মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজার। পুলিশ সূত্রে খবর, 1 মাস আগে বিহারের বৈশালী থেকে কলকাতায় এসে এলাকার রেকি করে এক যুবক বৃহস্পতিবার বিকেলে বাবুঘাটে পৌঁছয় আরও 2 জন, যার মধ্যে একজন যুবরাজ কুমার। এই 3 জনকে লেকটাউনে থাকার ব্যবস্থা করে দেয় আফরোজ। লেকটাউনের ফ্ল্যাটটি রাম সিং এর, যিনি আফরোজের পরিচিত। আমরা রয়েছি সেখানে। এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে, এই P145 হাউজিং এস্টেট,
এইখানেই এসেই যে বাকি যে তিনজন যাদেরকে ইতিমধ্যেই যুবরাজ সিং এবং সহ আরও বাকি যে দুজন, যুবরাজ সিংকে ইতিমধ্যেই আটক করেছে কসবা থানার পুলিশ, তারা এখানেই এসে উঠেছিলেন বলে এমনটাই অভিযোগ। আমাকে শুধু একজন চাবি চেয়েছে, চাবিটা দিয়েছে। এখানে কজন ছিল? ওরা ছিল, অন্য লোক ছিল, একজন ছিল না তিনজন ছিল, আমরা কিছু জানি না। এই ফ্ল্যাটটি কার? রাম সিং। আমি তো ওনাকেই জানি, এছাড়া আর অন্য কারো যদি হলে আমি জানি না। পুলিশ সূত্রে খবর, আফরোজের নির্দেশে শুক্রবার বিকেলে 3 জনকে 4 নম্বর ব্রিজে নামিয়ে দেয় ট্যাক্সি চালক। সেখান থেকে 3 জনকে বাইকে বসিয়ে একটি গোপন জায়গায় পৌঁছয় আফরোজ। সেখানে যুবরাজকে একটি স্কুটারে তুলে দিয়ে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেয়। জিজ্ঞাসাবাদে যুবরাজ জানিয়েছে, বন্দুক নিয়ে কাউন্সিলরকে শুধু ভয় দেখানোর নির্দেশ দিয়েছিল আফরোজ। পিছনে ট্যাক্সিতে করে আফরোজ এবং বিহারের বাকি 2 যুবক এগোতে থাকে। কিছু দূর এগোনোর পর ট্যাক্সি নিয়ে বাইপাসের দিকে চলে যায় আফরোজ। দ্বিতীয় হুগলি ব্রিজের ফুটেজ দেখে তাদের গতিবিধি জানতে পেরেছে কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত বর্ধমানের গোলশিতে নাকা চেকিংয়ে ধরা পড়ে আফরোজ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, চৌবাগায় গুলশান কলোনিতে আফরোজের 3টি ফ্ল্যাট রয়েছে। বাবার মৃত্যুর পর 2টি ফ্ল্যাট সে ভাড়া দেয়। এখানে বসেই হামলা পরিকল্পনা করে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, 10-15 দিন আগেও গুলজার এখানে এসেছিল এবং এখানে থেকেই নিজের রেকি সেরেছেন গোটা বিষয়ে। শুধু এইটাই নয়, গুলজারের ঘর ছিল এটাও, অর্থাৎ এই দুটো ঘরই কিন্তু মূলত গুলজার নিজে থেকে এবং ভাড়ায় বসিয়ে দিয়ে গেছে। গুলজার এখানে 1.5-2 বছর থেকে আছে। এই দুটো ঘর আছে, ভাড়া লাগিয়েছে। আচ্ছা, বাবা মার পরে। আচ্ছা, তারপরে আর এসেছিল 10-15 দিন আগে, দেখলাম বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছিল। জিজ্ঞেস করলাম, বলে না বেড়াতে এসেছি। এখানেই আরও একটি ফ্ল্যাটে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো আফরোজ। শুক্রবার সকাল পর্যন্ত 3 জনকে দেখতে পেয়েছিলেন প্রতিবেশীরা, কিন্তু শনিবার থেকে ঘরে তালা। सुबह को देखा था फोन में, नीचे में बात कर रहा था। और यहाँ पर कौन कौन रहता है? दोनों मियाँ बीवी रहता है, एक बच्चा है। आप लोग का रेगुलर आता था? हाँ। এই ফ্ল্যাটই ছিল তার পরিকল্পনার অন্যতম আতুর ঘর, এমনই মনে করছেন তদন্তকারীরা। পুলিশি তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আফরোজ হলো কাউন্সিলর সুশান্ত ঘোষেরই অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তির পরিচিত। গোটা ঘটনায় সেই ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। সুপারি কিলারদের কে ভাড়া করেছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিহার থেকে আসা 2 যুবক এবং যে স্কুটারে বসে যুবরাজ হামলা চালিয়েছিল সেই স্কুটার চালকেরও খোঁজ চলছে। ক্যামেরায় অর্ঘ্য রজতের সঙ্গে সায়ন্ত কৌস্তব সুপ্রিয়া, রিপোর্ট TV9 বাংলা। আর এবার নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজে। সুশান্ত ঘোষকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কসবা এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সরকারি জমি দখল রুখতে গিয়েই কি ঘটনা জানতে চান তৃণমূল সুপ্রিমো। এলাকার জমি সংক্রান্ত পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে জানান সুশান্ত। সরকারি জমিগুলিতে দ্রুত বোর্ড লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পুলিশের তরফে এই জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পদক্ষেপ করা হবে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নজর রাখবো পরের খবরে। আজ উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তাও আবার বাড়ির ছাদ থেকে। পরিবার এবং প্রতিবেশীদের দাবি, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করা হচ্ছিল। কে করছিল, কি বলছে পুলিশ দেখুন। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, তার জেরেই কি আত্মঘাতী ভাইস চেয়ারম্যান? শনিবার 7 সকালে উত্তর ব্যারাকপুর পুর এলাকায় তুমুল উত্তেজনা। কারণ বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। এক প্রত্যক্ষদর্শী জানান, 10টার সময় ফুল তুলেছি, তখনই দেখছি ঝুলন্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ ও নোয়াপাড়া থানার পুলিশ। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, বৃহস্পতিবার আমার সঙ্গে 2 ঘন্টা ছিল, একদম খোলাখুলি, কিচ্ছু বুঝতে পারিনি না। তবে পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবারের পর থেকে নিখোঁজ ছিলেন সত্যজিৎ। আর শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার। প্রতিবেশীদের দাবি, মানসিক চাপে ছিলেন ভাইস চেয়ারম্যান। তার ভেতরে একটা কষ্ট ছিল, কষ্ট আমরা বলতে পারবো না, উনি হয়তো কাগজপত্র লিখে গেছে। সূত্রের খবর, দেহের পাশে 2.5 পাতার একটি চিঠি উদ্ধার হয়েছে। প্রতিবেশীদের দাবি, মহিলা সহ একাধিক ব্যক্তি ভাইস চেয়ারম্যানকে ব্ল্যাকমেল করত। সঞ্জয় দাস, প্রসেনজিৎ মন্ডল আর এদের চাপে পড়ে এরকম করেছে, এদের চাপে পড়ে এরকম করেছে। তাদেরকে সুসাইড করতে প্রেশার দিয়ে নেওয়া হতো, টাকা প্রেশার দিয়ে নেওয়া হতো। সুইসাইড নোটে কয়েকজন পুরুষ এবং কয়েকজন মহিলার নাম লিখে গেছেন, এমনটাই মৃতের ছেলে অর্থাৎ সত্যজিৎ ব্যানার্জির ছেলে
তিনি জানালেন। কয়েকজনের নাম লিখেছে, তারা মেন্টাল প্রেশার দিচ্ছিল, প্রচুর হ্যারাসমেন্ট করছিল মেন্টাল, এই টাকা পয়সা এসব নিয়ে মেন্টাল প্রেশার প্রচুর দিয়েছে, প্রচুর, আর নিতে পারেনি বলেই। প্রতিবেশীদের অভিযোগে জনৈক জয়শ্রী দাস, সঞ্জয় দাসের নাম উঠে এসেছে। মহিলাদের অভিযোগ, গত 1.5 বছর ধরে সত্যজিৎ বাবুকে ব্ল্যাকমেল করতেন এক দম্পতি, যে দম্পতি কিনা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই তার বাড়ি। সেই দম্পতি একটি ফেক ভিডিও প্রচার করতেন এবং সেই ফেক ভিডিও যাতে বাইরে চলে আসবে এরকম ভয় দেখাতেন তাকে, এবং গত 1.5 বছর ধরে সত্যজিৎ বাবুর কাছ থেকে কয়েক লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছেন। সত্যজিৎ ব্যানার্জি চিনতেন আপনি বা আপনার ওয়াইফ? না না না, কিন্তু উনি যে সুইসাইড করেছেন সেখানে লেটারে আপনাদের দুজনকার নাম রেখে গেছেন। আমার নাম, আপনার ওয়াইফের নাম এবং আপনার নাম। তাহলে ভুল হচ্ছে ম্যাম। আমি মানে আমার ওয়াইফও ওনার সঙ্গে কি ছিল, আর আমিও তো কাজে থাকি, আমার তো এইগুলো জানা নেই। কিন্তু হ্যাঁ, উনি আমাকে কাকু মানে আমার বউকে ফোন করতো, বলতো বৌমা, ঠিক আছে, আমাকে কাকু কাকু বলতো। কোন ভিডিও দিয়ে ব্ল্যাকমেলিং করতেন আপনারা? না 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 না, ওনার সঙ্গে ওইসব নিয়ে আমাদের কোনো কথাই নেই। তৃণমূল কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে শোকে পাথর গোজা পাড়া। কি হয়েছিল জানি না, মানুষটার কথা খালি বলছি যে আমরা আমাদের মানে সর্বস্ব হারালাম, ভগবান হারালাম। লোকে পুজো করে তো, এইসব ভগবান ভগবান কিছু না, ভগবান হচ্ছে ইনি, মানুষের জন্য ইনি সদা সর্বদা নিজের সবটুকু দিয়ে। ওনার মুখে কোনো সময়ের জন্য রাগ দেখতাম না। যদিও পুলিশ বলছে একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমি এটা নিয়ে বিশদ মন্তব্য করতে এই মুহূর্তে রাজি নই। সুইসাইড নোট পাওয়া গেছে, আমরা একটা পেয়েছি ডকুমেন্ট, সেগুলোকে ভেরিফাই করে দেখছি। আত্মহত্যা নাকি অন্য কিছু, উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যুতে রহস্য কিন্তু ক্রমশই বাড়ছে। ক্যামেরায় বিশ্বজিৎ ও বিনোদের সঙ্গে অনন্ত ও দীক্ষার রিপোর্ট, TV9 বাংলা। আর এবার নজর রাখবো পরের খবরে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ রাশিয়ার কেমিক্যাল নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। স্রেফ অভিযোগ তুলেই থামতে নারাজ অর্জুন। আজ শারীরিক পরীক্ষা করাতে সোজা হাসপাতালে। এত দেরিতে কোনো বিষয়ের প্রতিক্রিয়া হয় কি বলছেন বিশেষজ্ঞরা? অর্জুন সিং আর ভাটপাড়া সমর্থক, ভাটপাড়ার বোমাগুলিও সমর্থক। সেই অর্জুন সিং এবার বোমাগুলি ছেড়ে রাশিয়ান কেমিক্যাল নিয়ে পড়েছেন মানে অভিযোগের ফোয়ারা ছোটাচ্ছেন। 14 নভেম্বর প্রথমবার অভিযোগ করেছিলেন। জলের বোতল নিয়ে যাচ্ছি কেন, এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব। ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। সিআইডি হাজিরা থেকে বেরিয়ে এসেও এক কথা, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে কসুর করেননি অর্জুন। যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে, সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম। 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। মধ্যিখানে শুক্রবার বিরতি, আবার শনিবার মুখ খুললেন অর্জুন। এবার শুধু মুখে কথা নয়, অর্জুন সোজা হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে। বিষয়টি যে মশকরা করার জন্য বলেননি সেটা বোঝাতেই কি মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই। কেমিক্যাল রসায়ন রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। এখন পর্যন্ত ফিল করছি না এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয়। কিন্তু এভাবে কি সত্যি বিষ প্রয়োগ করা যায়, যেখানে এতদিন পর তার প্রতিক্রিয়া টের পাওয়া যাবে? এমন খতরনাক বিষ শরীরে ঢুকলো কিনা সেটা কি কোনো পরীক্ষায় বোঝা সম্ভব? ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন সাধারণতভাবে এরকম বিষ পাওয়া দুষ্কর, যেটা আজকে শরীরের কন্ট্যাক্টে এলো বা আজকে কেউ খেলো এবং তার ফলাফল 2 মাস বাদে দেখা যাবে, এরকম কোনো বিষের খবর অন্ততপক্ষে আমার জানা নেই। মানে সারা পৃথিবীতে এরকম ধরনের বিষ বিরল যে আজ, বরং যদি 2 মাস বাদে কোনো কিছুর এফেক্ট সত্যিই হতে হয় তাহলে সেটাকে ক্রনিকালি তার শরীরে দিতে হবে। অর্থাৎ আজকে কালকে পরশু এরকম ধীরে 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 সেইগুলো যখন শরীরের ভেতরে ঢোকে তখন সেটার একটা টক্সিসিটি লেভেল রিচ করতে পারে। বেঙ্গল কেমিক্যালের রাজ্যে রাশিয়ান কেমিক্যাল নিয়ে জোর চর্চা, বঙ্গ রাজনীতির চর্চায় নতুন মাত্রা। অর্জুন সিং এর মতো একজন সিজন পলিটিশিয়ান, যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন, তিনি যখন এই কথা বলেছেন বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে, হয়তো নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই। রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে,
যে অভিযোগ করছে সে জানে কেন বলছে। আমরা কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান অর্জুন সিং না, এখন হতে পারে তার কাছে বিশেষ কোনো খবর থাকতে পারে। পরীক্ষাটা যখন সকলের সামনে বলেছেন, রিপোর্ট যেটা আসবে সেটাকে একটু দেখিয়ে দিন না, তারপর একটু অর্জুন সিংকে গিয়ে প্রশ্ন করুন যে রিপোর্টে কিছু নেই কেন। তৃণমূল যাই বলুক, অর্জুন দমতে রাজি নন, সেটাই কি বোঝাচ্ছেন রোজ? অনন্ত সুমনের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরের নজর রাখবো, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবতীকে খুনের অভিযোগ। শিলিগুড়ির ভানুনগরের বাসিন্দা যুবতী গ্রেপ্তার 3 জন। গত 7ই নভেম্বর যুবতীর গলাকাটা দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে আধা সেনা জওয়ান অরুণ প্যাটেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই যুবতীর। পৃথিকা প্যাটেল এবং তার স্বামী আধা সেনা জওয়ান অরূপ প্যাটেল যুবতীকে খুনের জন্য 1 লক্ষ টাকার সুপারি দেয়। পৃথিকা প্যাটেল সহ সুপারি কিলার রুস্তমকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চেন্নাই থেকে অপর সুপারি কিলারকে নিয়ে আসা হচ্ছে ট্রানজিট রিমান্ডে। আধা সেনা জওয়ানকে গ্রেপ্তার করতে আইনি পদক্ষেপ করা হচ্ছে। ভানুনগর এলাকায় একটা রেন্টেড ফ্ল্যাটে একটার মহিলা ডেড বডি পড়ে আছে। সেই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গিয়ে মোট আমাদের 3 জন অ্যারেস্ট করা আছে। অভিষেক দর্জি ফ্রম চেন্নাই, রুস্তম বিশ্বকর্মা ফ্রম শিলিগুড়ি, আর যে মহিলা আছেন যে অরুণ পটেলের যে ওয়াইফ। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে খুন করে ধর্ষণের ঘটনার আজ 100 দিন পার। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা আরজিকর হাসপাতালে তিলোত্তমার প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে মাল্যদান করে মোমবাতি মিছিল করলেন। প্রতিবাদের গান গেয়ে এই 100 দিনে কেন বিচারহীন সেই কর্মসূচি পালন করা হলো। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়েও ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। শিয়ালদা কোর্টে অলরেডি ট্রায়াল শুরু হয়েছে, কিন্তু আরও যে সমস্ত প্রভাবশালী ব্যক্তি তারা এখনও পর্যন্ত ধরা পড়েনি। আর দ্বিতীয় কথা হচ্ছে এই মার্ডারের কি মোটিভ এখনও কিন্তু জানা যায়নি। মানে সবথেকে অসহায়তা এই কারণে লাগছে সিবিআই কি করছে এক্স্যাক্টলি, গলা পর্যন্ত গিয়ে মাথা আর ধরছে না। শুধু কিছু ব্যক্তিকে মানে সাজা দিয়ে সেখানে কখনোই সেই বিচার পাওয়া সম্ভব নয়। তো আমরা চেয়েছিলাম সেই আমূল পরিবর্তনটাও হোক সেই বিচারের সাথে সাথে। বুঝতে পারছি যে বিচার পাওয়াটা মোটেই সোজা না, এবং এই যে লড়াইটা সেটা যে দীর্ঘদিনের দীর্ঘমেয়াদী হবে এটা তো অনেক আগেই বুঝে গেছি আমরা। তো এখন আমাদের চেষ্টা এটাই যে এই যে দ্রোহের আলোটা, সেই দ্রোহের আলো যাতে না নিভে যায়।